ইস, তো আগে আসলে পরে নৌকাটা ধরতে পারতাম। ইস, এখানে যদি একটা ব্রিজ হতো। আমরা যদি কুষ্টিয়ার শিলাইদা ঘাটে একটা ব্রিজ করতে পারি, তাহলে এই দুইটা শহরকে আমরা কানেক্ট করতে পারবো এবং এর মাধ্যমে কুষ্টিয়া এবং পাবনা টুইন সিটি হিসেবে ডেভেলপ করতে পারবে এবং এর মাধ্যমে আমরা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান এবং পর্যটনের অপার সম্ভাবনার দ্বার খুলতে পারে এই ব্রিজের মাধ্যমে। জাকির ভাই কইছে যদি নির্বাচনে যেতে তাহলে এখান দিয়ে একটা ব্রিজ করে দেবে এবং এই ব্রিজ করলে পারে কিন্তু এখান থেকে পাবনায় যাতে কিন্তু অনেক সুবিধা হবে। এছাড়াও ওই যে কুষ্টিয়া গড়াই নদীর দুই পার দিয়ে ঘোড়ার ঘাটের ওই সাইড দিয়ে দুইটা রাস্তা করে দেবে, তখন মানুষজনের চলাচলের খুব সুবিধা হবে। আরে এবারের ভোটটা তো তাইলে জাকির ভাইকেই দেওয়া উচিত। উন্নয়নে দরকার জাকির হোসেন সরকার, উন্নয়নে দরকার জাকির হোসেন সরকার। আপনারা জানেন যে গড়াই নদী কুষ্টিয়ার জন্য একটা আশীর্বাদ। এই কুষ্টিয়ার শহর সৃষ্টি হয়েছে গড়াই নদীতে একটা যে কুষ্টিয়া নামক যে বন্দর ছিল সেই বন্দরকে কেন্দ্র করে। কিন্তু বিগত 15-20 বছরে আপনারা দেখেছেন যে গড়াই নদীর নাব্যতা সঠিক নেই। প্রতি বছরই ড্রেজিং করা হয়, কিন্তু এটা সাকসেসফুল বা সাস্টেনেবল না হওয়ার কারণে কিন্তু প্রতি বছরই একই কাজ করতে হচ্ছে। আমরা যেটা মনে করি, আমরা যদি এদেশের জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে একটা সাস্টেনেবল একটা নদী ড্রেজিংয়ের ব্যবস্থা করব, যার মাধ্যমে গড়াই নদীটা 100% নাব্যতা ফিরে পাই। এবং আরেকটা তথ্য আপনাদেরকে দিতে চাই, সুন্দরবনকে বাঁচাতে হলে গড়াই নদীকে বাঁচাতে হবে, কারণ সুন্দরবনই গড়াই নদী একমাত্র নদী যেটা সুন্দরবনকে ইনফ্লো করে ফ্রেশ ওয়াটারের মাধ্যমে। সুন্দরবনের যে স্যালিনিটি প্রতি বছর বাড়ছে, এটা শুধুমাত্র এই গড়াইয়ের নাব্যতা ফিরিয়ে এনেই এটাকে রক্ষা করা যায়, তাছাড়া কিন্তু সুন্দরবন রক্ষা করা যাবে না। এই জন্য এখানে আমাদের একটা সাস্টেনেবল প্ল্যান করতে হবে, যার মাধ্যমে গড়াই নদীর আমরা নাব্যতা ফিরিয়ে আনতে পারি 100%। এবং এই গড়াই নদীর দুই ধার দিয়ে আমরা যদি, যেটা এর আগে আমি বলেছি, আমাদের এখানে 3টা ব্রিজ আছে, একটা হরিপুর ব্রিজ, আর একটা ঘোড়ারঘাটের প্রস্তাবিত ব্রিজ, আর একটা পাঁচুরতুমের ব্রিজ। এই 3টে ব্রিজকে নদীর দুই ধার দিয়ে আমরা যদি 100 ফিট চওড়া করে কানেক্ট করতে পারি এবং এর পাশাপাশি যদি আমরা এখানে বাচ্চাদের জন্য কিছু বিনোদনের পার্ক গড়ে তুলতে পারি, তাহলে এই নদীর নাব্যতা ফিরে আসবে, আমাদের শহরের আরও শহর সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নির্মল হবে, জনগণের হাঁটা চলার রাস্তা হবে এবং আমরা একটা পর্যটনের একটা ব্যবস্থা আমরা করতে পারবো। পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট। আমাদের ভোট এবার ধানের শীষে হোক। রেল লাইনের গেটের এখান থেকে যদি ট্রেন যাতায়াত করে তখনও একটা যানজট হয়। এই যে মেডিকেল বা হাসপাতালে কত রোগী যাচ্ছে এবং এই যানজটের জন্য অনেক সময় দেখেছি অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে আছে। আপনারা জানেন যে কুষ্টিয়া শহরের মাঝখান দিয়ে রেল লাইন গেছে। এই রেল লাইনটা মাঝখানে থাকার কারণে প্রতিনিয়ত এই কুষ্টিয়া শহরের যানজট হয়। আমরা মনে করি যে এই রেল লাইনটাকে যদি কুষ্টিয়া শহরের মাঝখান থেকে সরিয়ে, এটা যেটা আগের জায়গায় যেটা ছিল, অর্থাৎ চৌরাহাট থেকে দবিরমুল্লা গেট, এই অঞ্চলে আগে এই রেল লাইনটা ছিল, আমরা যদি এখানে নিতে পারি এবং দুটি স্টেশনকেও, কুষ্টিয়ার পদি স্টেশন এবং বড়ি স্টেশনকে আমরা যদি সরিয়ে এই জগতির কাছে কুষ্টিয়া ওয়েস্ট এবং দবিরমুল্লার কাছে যদি কুষ্টিয়া ইস্ট নামে 2টা স্টেশন করতে পারি এবং এটাকে আধুনিক স্টেশনে পরিণত করতে পারি, তাহলে আমাদের যে যানজট আছে সেটা থেকে আমরা মুক্তি পাবো এবং এই 2টা স্টেশনকে আধুনিকায়নের মাধ্যমে জনগণের উন্নত সেবাও আমরা দিতে পারবো। পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট, পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট। তরুণ এবং যুব সমাজের বেকার সমস্যা দূরকরণের জন্য আমাদের বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা পরিকল্পনা আছে। প্রধানত যেটা আমরা করতে চাই সেটা তরুণ এবং যুব সমাজকে আমরা বিভিন্ন ভাষায় আমরা শিক্ষিত করতে চাই। আপনারা জানেন যে জাপানিজ, কোরিয়ান এবং চাইনিজ এই 3টা ভাষা যদি কেউ জানে, তার অন্য কোনো দক্ষতা বা অন্য কোনো কারিগরি জ্ঞান ছাড়াই সে কিন্তু এই 3টা দেশে চাকরি নিতে পারে। এই জন্য আমরা যেটা করতে চাই, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই, তাহলে এই কুষ্টিয়া এলাকায় আমরা বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান করব এবং এর মাধ্যমে আমাদের তরুণ এবং যুবকদেরকে আমরা বিদেশি ভাষা, বিশেষ করে কোরিয়ান, চাইনিজ এবং জাপানিজ শিখিয়ে তাদেরকে আমরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। এছাড়া আমরা তরুণ যুব সমাজকে আমরা কারিগরি শিক্ষায় আমরা প্রশিক্ষিত করতে চাই। আমরা বিভিন্ন কারিগরি ইনস্টিটিউট আমরা কুষ্টিয়া এলাকায় সৃষ্টি করে তরুণ যুবকদেরকে আমরা কারিগরি প্রশিক্ষণ দেব এবং এর মাধ্যমে তাদেরকে আমরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। উন্নয়নের দরকার, উন্নয়নের দরকার।
আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা ঘোষণা করেছেন, এখানে স্বাস্থ্যসেবা নিয়ে উনি বেশ কিছু চমৎকার পরিকল্পনা উনি দিয়েছেন। আপনারা জানেন যে উনি যেটা বলেছেন যে স্বাস্থ্যসেবায় প্রাইভেট পাবলিক পার্টনারশিপের কথা উনি বলেছেন। এটা বলেছেন এই জন্য যে আপনারা জানেন যে আমরা যদি কোনো হসপিটাল তৈরি করতে যাই, একটা হসপিটাল তৈরি করতে কমপক্ষে 5 থেকে 7 বছর সময় লাগে। তার মানে আমরা যদি জনগণের সমর্থনে ক্ষমতায় আসি এবং তারপরে যদি কোনো হসপিটাল আমরা তৈরি করার পদক্ষেপ নেই, তার মানে আরও 5 থেকে 7 বছর লাগবে সেই হসপিটালটা শেষ হতে। তার মানে আমাদের ক্ষমতার শেষ সময়েও আমরা কিন্তু জনগণকে সার্ভিসটা দিতে পারবো না। এই জন্য উনি যে পরিকল্পনাটা করেছেন, আমাদের বাংলাদেশে আপনারা দেখবেন যে প্রাইভেট যে হসপিটাল আছে এবং পাবলিক মানে সরকারি যে হসপিটাল আছে, এদের ক্যাপাসিটি অলমোস্ট সমান সমান, কিন্তু জনগণ ফ্যাসিলিটিটা পাচ্ছে না। সরকার যেটা করবে সেটা এই প্রাইভেট এবং পাবলিক একটা পার্টনারশিপ করবে। এই পার্টনারশিপের মাধ্যমে যার যতটুকু ফ্যাসিলিটি আছে, যেমন প্রাইভেট হসপিটালে অনেক ভালো ইকুইপমেন্ট আছে, অনেক যন্ত্রপাতি আছে, তাদের ভালো ফ্যাসিলিটি আছে, কিন্তু সরকার সেখানে কিন্তু সাধারণ জনগণ যেতে পারে না, কারণ সেখানে সার্ভিস চার্জ বা ট্রিটমেন্টের খরচ অনেক বেশি। আর সরকারি হসপিটাল যেমন ধরেন কুষ্টিয়ার একটা 250 বেডের হসপিটাল আছে, এখানে রোগী থাকে প্রায় 1000, এখানে তেমন ভালো কোনো ইকুইপমেন্ট নাই, ভালো কোনো যন্ত্রপাতি নাই, তার কারণে জনগণ এখান থেকে সেবা পাচ্ছে না। এখন আমি ধরে নিলাম যে বিআরবির একটা ভালো হসপিটাল আছে এখানে, সেখানে 800 বেডের একটা ফ্যাসিলিটি আছে, তার ভালো ইকুইপমেন্ট আছে। এখন সরকার যদি বিআরবির সাথে একটা এগ্রিমেন্ট করে, একটা পার্টনারশিপ করে যে ঠিক আছে আমার এই 200 রোগীর এই এক্স রে হবে, 200 রুটের এমআরআই হবে, এটা আপনার ওখানে মানে আপনি করবেন এবং এর মাধ্যমে সরকার তাদেরকে পয়সা দেবে, তখন যেটা হবে একটা নতুন হসপিটাল যে সময়টা লাগলো সেই সময়টা না করে আমরা 3 থেকে 6 মাসের মধ্যেই তাদের সাথে একটা এগ্রিমেন্ট করে এই প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে জনগণকে ইমিডিয়েটলি একটা ফ্যাসিলিটি দেওয়া যাবে এবং প্রাইভেট যে হসপিটাল যারা করেছে তারাও কিন্তু এখান থেকে উপকৃত হবে। এইভাবে আমরা যেটা মনে করি, কুষ্টিয়া এলাকায় যে ফ্যাসিলিটি আছে সরকারি এবং বেসরকারি, এদের মধ্যে পার্টনারশিপ এস্টাবলিশ করে জনগণকে ইমিডিয়েটলি সুবিধা দেওয়া যাবে এবং আমরা যদি এটা করতে পারি তাহলে কুষ্টিয়া এলাকা অত্র এলাকার মধ্যে আপনার এখানে চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজবাড়ী, ঝিনাইদহ এই অত্র এলাকার মধ্যে একটা মেডিকেল হাবে পরিণত হবে, অর্থাৎ মেডিকেল সিটিতে পরিণত হবে। কারণ আপনারা জানেন যে এখানে সরকারি হসপিটাল একটা আছে 500 বেডের, 250 বেডের যেটা পুরাতন আছে, এটা দুটো মিলে 750 বেড এবং বিআরবি একটা হসপিটাল করছে, মুখ্যমন্ত্রী সাহেব একটা হসপিটাল করছে, রিসার্ভ সাহেব একটা হসপিটাল করছে, আমাদের কুমারখালী সাদি সাহেব একটা হসপিটালে হাত দিয়েছে। সব মিলে প্রায় 4000 বেডের একটা ফ্যাসিলিটি এই কুষ্টিয়া শহর এলাকায় আছে। আমরা যেটা বললাম, আমরা যদি প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে এই 4000 বেডকে একত্রিত করতে পারি, তাহলে যে ফ্যাসিলিটি ডেভেলপ করবে সেটা এই মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ঝিনাইদহ, মাগুরা এই অত্র এলাকার মধ্যে একটা মেডিকেল সিটি হিসেবে ডেভেলপ করবে এবং জনগণকে আমরা খুব শর্ট টাইমে উন্নত সার্ভিস আমরা দিতে পারবো এবং এর ফলে কুষ্টিয়া এলাকা থেকে আর কখনো কোনো মুমূর্ষ রোগীকে যখন তার সার্ভিসের প্রয়োজন হয় তাকে রাজশাহীতে বা ঢাকায় রেফার করা হবে না ইনশাআল্লাহ। ইসমাইল ভাই, জি এই বীজের আর সারের যে দাম, জি সে সামনের দিনগুলো কেমনে কি করব তো বুঝে তো পাচ্ছি না, কি দিয়ে কি করব। শুনছি জি ওই জাকির ভাই নাকি এমপি হলে আমাদের কৃষকদের এই গরিবদের এই কৃষকদের হচ্ছে কাট করে দেবে। জি ভালোই হয় আমাদের, হ্যাঁ, তা তো দিলে তো ভালোই হয়, দুঃখ দুর্দশা একটু কিছুটা হলেও সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়। কৃষক, শ্রমিক এবং মেহনতি মানুষের জীবনমানের উন্নয়নের জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র বিনির্মাণের যে 31 দফা ঘোষণা করেছেন, তার মধ্যে কৃষকদের জন্য একটা বিশেষ প্যাকেজ উনি ঘোষণা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি এদেশের জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়, তাহলে প্রতিটা কৃষক পরিবারে একটা করে কৃষি কার্ড দেওয়া হবে। এই কৃষি কার্ডের মাধ্যমে প্রতিটা কৃষক সরকার থেকে উন্নত জাতের বীজ, সার এবং কৃষি উপকরণ স্বল্প মূল্যে কিনতে পারবে। এছাড়া আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টির কারণে এবং বন্যার কারণে ফসল নষ্ট হয় এবং এর জন্য কৃষক বেশ ক্ষতির সম্মুখীন হয়। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে আমরা কৃষি বিমার ব্যবস্থা করব এবং এই কৃষি বিমার মাধ্যমে এই কৃষকদের এই ধরনের ক্ষতি পুষিয়ে দেওয়া হবে। এছাড়া আপনারা দেখেছেন যে আমাদের কৃষক ভাইরা
কৃষি পণ্য উৎপন্ন করার পরে এই পণ্যগুলো সঠিক মূল্যে বিক্রি করতে পারে না এবং পণ্যগুলো সংরক্ষণও করতে পারে না অনেক সময় ঠিকমতো, যার ফলে ফসল নষ্ট হয়। তা আমরা প্রত্যেকটা ইউনিয়নে এবং শহরের ওয়ার্ডে এই কৃষি পণ্য সংরক্ষণের ব্যবস্থা করব। এর মাধ্যমে কৃষক ভাইয়েরা বিনামূল্যে এ সমস্ত কৃষি পণ্য সেখানে সংরক্ষণ করে তার পছন্দ মতো সময়ে উপযুক্ত মূল্যে এই পণ্যগুলো তারা বিক্রি করতে পারবে। এবং এছাড়া তাদের যে কার্ড দেওয়া হবে, আপনারা দেখেছেন এই কার্ডের মধ্যে একটা সিম আছে। এই সিমের মাধ্যমে তারা এই বছরের বিভিন্ন সময়ে আবহাওয়ার একটা পূর্বাভাস তারা পাবে যে কখন বৃষ্টি হবে অথবা কখন বৃষ্টি কম হবে। এর মাধ্যমে তারা পরিকল্পনা করতে পারবে যে কখন উপযুক্তভাবে তার কৃষক তার কৃষি ক্ষেতে সেচ দিতে হবে অথবা সেচ দেওয়ার প্রয়োজন হবে না, অথবা কতটুকু পানি দেওয়া লাগবে অথবা দেওয়া লাগবে না। এই ধরনের ইনফরমেশনে কিন্তু তারা পাবে। আমরা মনে করি এর মাধ্যমে কৃষি এবং কৃষকের উন্নয়ন হবে এবং এই কৃষি এবং কৃষকের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আরও স্বাবলম্বী হবে। আর শ্রমিকদের ব্যাপারে আমরা যেটা বলতে পারি, আপনারা জানেন যে কুষ্টিয়া এলাকায় কিন্তু বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান, স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ছিল, যেমন মোহিনী মিল, সুগার মিল, এগুলো ছিল। কিন্তু কালের বিবর্তনে মোহিনী মিল আজকে হয়তো অপ্রাসঙ্গিক, সুগার মিলও বন্ধের পথে। তো এখানে কিন্তু অনেক অন্যান্য শিল্প প্রতিষ্ঠান হয়েছে, যেমন বিআরবি হয়েছে, বিএটি হয়েছে, হিসাবের মতো শিল্প প্রতিষ্ঠান হয়েছে। আমরা যেটা মনে করি আমাদের এই ধরনের শিল্প প্রতিষ্ঠানকে আমরা যদি সহযোগিতা করি এবং তাদেরকে যদি সরকারিভাবে আমরা যদি আরও বেশি প্রণোদনা দিই, তাহলে আরও নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান হবে এবং এখানে আমাদের শ্রমিক ভাইরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে এবং তাদের জীবনমানের আরও উন্নয়ন হবে ইনশাআল্লাহ। পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট। আমাদের ভোট এবার ধানের শীষে হোক। উন্নয়নের দরকার জাকির হোসেন সরকার। সারা বিশ্বের বিস্ময়ের সেই নাম, বুকের তাজা রক্তে মিটিয়েছি দাম। আমাদের যেহেতু অনেকই সমস্যা আছে, কি বলবো। আর হচ্ছে আমাদের প্রথম রাস্তাটা খুব খারাপ, রাস্তা নাই, ড্রেন নাই, ছেলেপেলের খেলার জায়গাও নেই সেরকম, মানে ছেলেপেলে ভাঙাচুরায় খেলা করে। তারপরে হচ্ছে এই রাস্তাটা আমরা অনেক দিন থেকে সবাইকে বলি, পৌরসভায় আমরা বলছে যে এটা মিরের এলাকা, আমরা রাস্তা বানাবো না। আমরা অনেকবার চেষ্টা করছি, যারাই ভোট নিতেছে তাদের কাছে অনেক অনুরোধ করছি। পানির কষ্ট আছে, ওয়াশরুমের কষ্ট আছে, তারপর ড্রেনের সমস্যা আছে। এই ড্রেনের জন্য আমাদের এই মিল লাইন মাঠে সবসময় জল ভরে থাকে, আমাদের বসবাস করা কষ্ট হয়ে যায়, আসা যাওয়ার কষ্ট হয়ে যায়। আমরা ইট রেখে যাওয়া আশা করি। আমাদের ওইগুলো যে ড্রেনগুলো এর আগে আমাদের পরিষ্কার করতে বলছে, আমরা পরিষ্কার করার পরেও আমাদের কোনো মতো পৌরসভা থেকে আমরা কোনো সেবা পাইনি। যা করছি আমরা পানি যায় না, এইরকম কষ্ট হয় আমাদের। এখান থেকে রাস্তাঘাট সহ বিভিন্ন ধরনের আমাদের এখানে কারো বিয়ে শাদী হলে আমাদের এখানে বাথরুমের অনেক অসুবিধা হয়, যে অনেকগুলো বরযাত্রী যখন আসে আমাদের থাকার খুব কষ্ট হয়ে যায়। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধর্মীয় এবং সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে। অনেকেই আমাদের সনাতনী ভাইদেরকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চান, কিন্তু আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা আমাদের সনাতনী ভাইদেরকে আমরা সংখ্যালঘু হিসেবে দেখতে চাই না। আমরা মনে করি আমরা যেমন জন্মগতভাবে এই দেশের নাগরিক, আমাদের সনাতনী ভাইরাও তারাও জন্মগতভাবে এদেশের নাগরিক। তাই আমি যতটুকু আমার ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার ভোগ করি, আমরা মনে করি আমাদের সনাতনী ভাইরাও ঠিক একইভাবে তারা তাদের ধর্মীয় অধিকার এবং স্বাধীনতা ভোগ করার অধিকার রাখে। এই জন্যে আপনারা দেখেছেন যে আমরা বিভিন্ন সময়, বিশেষ করে দুর্গাপূজার সময় আমরা প্রত্যেকটা মণ্ডপে যাই, তাদের সাথে কথা বলি, তাদের নিরাপত্তার ব্যবস্থা করি এবং তারা যাতে সুন্দর সুষ্ঠুভাবে উৎসব মুখরভাবে তাদের পূজা পার্বণ পালন করতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করি। এবং আপনারা দেখেছেন ইতিপূর্বে কুষ্টিয়াতে গত 5ই আগস্টের পরে যেদিন থেকে আমরা কুষ্টিয়াতে মোটামুটি স্বাভাবিকভাবে ঘোরাফেরা করার সুযোগ পেয়েছি, তারপর থেকে এখন পর্যন্ত কুষ্টিয়ার কোনো এলাকায় কোনো ধরনের এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমাদের সনাতনী ভাইরা তাদের সম্পূর্ণ স্বাধীনতা এবং অধিকার নিয়ে তাদের পূজা পার্বণ এবং তাদের অনুষ্ঠান বা আচার তারা পালন করে যাচ্ছেন। পরিবর্তন আনতে হলে আমাদের ভোট এবার, পরিবর্তন আনতে হলে আমাদের ভোট এবার, পরিবর্তন আনতে হলে আমাদের ভোট এবার। উন্নয়নের দরকার, উন্নয়নের দরকার, উন্নয়নের দরকার। কি নিয়ে আইছে এসব আলু, পেঁয়াজ, নুন, ঝাল, তেল এত কম আনলে হয়? চলবো কি করে? জিনিসপত্রের যে দাম
টেনশন করো না। জাকির ভাই কইছে এমপি হলে আমাদের ফ্যামিলি কার্ড করে দেবে, আর ফ্যামিলি কার্ড করে দিলে আমাদের এই সমস্যাগুলো অন্তত থাকবে না। তাই আমরা এবার জাকির ভাইকেই ভোট দিব, ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবো। তাহলে তো আমাদের খুবই উপকার হয়। হ্যাঁ, এবার তো আমরা জাকির ভাইকেই ভোট দিব, তাহলে আমাদের সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। পরিবর্তন আনতে হলে দিতে হবে ভোট। আমাদের ভোট এবার ধানের শীষে হোক। আমরা পরিবারের অসহায় যারা আছে, বিশেষ করে প্রতিবন্ধী যারা অসহায় বা যারা একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে, তাদের উন্নয়নের জন্য আমরা যে ব্যবস্থা চালু করতে চাই সেটা হচ্ছে প্রতিটি পরিবারেই আমরা একটা করে ফ্যামিলি কার্ড দেবো, এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের নারী প্রধান সরকারি বিশেষ সুবিধা পাবে। এখানে কিছু নগদ সহায়তা হতে পারে অথবা কিছু খাদ্য সহায়তাও হতে পারে, এবং এর মাধ্যমে এই প্রতিটা পরিবারের নারী প্রধানকে কোনো চেয়ারম্যান বা মেম্বার কারোর পিছনে ঘুরতে হবে না। এই কার্ডের মাধ্যমেই সরাসরি সে সরকারের নগদ অথবা খাদ্য সহায়তা পাবে, এবং এর মাধ্যমে প্রতিবন্ধীর যে কথা বলছেন অথবা যারা অসহায় বা যারা বিধবা, তারা কিন্তু সরকারের সরাসরি সহযোগিতা পাবে। উন্নয়নে দরকার জাকির হোসেন সরকার। আমরা অনেকেই জানি যে এই কুষ্টিয়া একসময় সন্ত্রাসীদের জনপদ ছিল, কিন্তু বিগত বিএনপি সরকারের আমলে যখন র্যাব গঠন করা হয় তখন এই কুষ্টিয়া থেকে সন্ত্রাসীরা সবাই পালিয়েছে, এবং কুষ্টিয়াতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ক্রসফায়ার হয়েছে এই কুষ্টিয়া এলাকায়, এবং তারপর থেকে কুষ্টিয়া এলাকা কিন্তু আইনশৃঙ্খলার দিক থেকে অনেক উন্নত হয়েছে, এবং আমরা দেখেছি যে বর্তমানেও কিন্তু কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা খারাপ না। প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে যে মাদক, বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে সীমান্ত দিয়ে অনেক মাদক কুষ্টিয়াতে এখনও প্রবেশ করে। আমরা যেটা মনে করি, মাদকটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে কুষ্টিয়ার অন্যান্য যে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি আছে সেটা এখন সন্তোষজনক। প্রশাসন যেভাবে এখন ব্যবস্থা নেয় এবং প্রশাসনকে আমরা যদি সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দেই তাহলে প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে পারবে। শুধুমাত্র মাদকটা যদি বন্ধ করতে পারি তাহলে ইনশাআল্লাহ কুষ্টিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আর চিন্তা করতে হবে না। এবং আমরা বিশ্বাস করি আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে প্রশাসনকে আমরা দল মত নিরপেক্ষভাবে, আমরা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা নিরপেক্ষভাবে প্রশাসনকে কাজ করার সুযোগ দেব, এবং এর মাধ্যমে প্রশাসন কুষ্টিয়া এলাকাকে সম্পূর্ণরূপে একটা নিরাপদ এলাকা, নিরাপদ শহর হিসেবে তারা গড়ে তুলতে পারবে। ভারসাম্য ক্ষুদ্র ব্যবসায়ী বলতে আমরা যেটা বুঝি, যারা নর্মালি যাদের কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নাই, যারা রাস্তার আশেপাশে ব্যবসা করে, মূলত আমরা হকার হিসেবে যাদেরকে ট্রিট করি বা যাদের মনে করি। তো এটা আসলে বিভিন্ন সময় দেখা গেছে যে হকারদেরকে বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করা হয় বা তাদের ব্যবসা বাণিজ্য থেকে তাদের বঞ্চিত করা হয়। আমরা যেটা মনে করি, আমরা যদি দেশ পরিচালনা করার সুযোগ পাই তাহলে এই সমস্ত ভাসমান বা ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে আমরা একটা পার্মানেন্ট এস্টাবলিশমেন্টের মধ্যে বা তাদের জন্য আমরা একটা মার্কেট করে তাদেরকে সেখানে আমরা পুনর্বাসন করার ব্যবস্থা করে তাদের আমরা ভালোভাবে ব্যবসার সুযোগ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। আমরা জানি যে কুষ্টিয়া এলাকার বিভিন্ন গ্রামগঞ্জে ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্প এবং কারুশিল্প আছে, এবং মূলত বেশিরভাগ এনজিও এটাগুলো করে থাকে। এবং আপনারা যদি বিশেষ করে বিভিন্ন মার্কেটে যান দেখবেন যে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা এই কাজগুলো করে। তো আমরা এদেরকে নিয়ে একটা স্পেশাল পরিকল্পনা করেছি। এদেরকে আমরা যদি প্রশিক্ষণ দিই বিভিন্ন সেক্টরে তাহলে তারা উন্নত হতে পারবে, এবং এসএমই লোনের মাধ্যমে যদি ব্যাংক থেকে তাদেরকে আমরা সহায়তা করি, তাদেরকে কিছু ফাইন্যান্সিয়ালি যদি তাদেরকে আমরা সহযোগিতা করলে তারা এই ব্যবসাগুলো ভালো মতো করতে পারবে বলে আমরা মনে করি। খেলাধুলা এবং শরীরচর্চার ব্যাপারে আমার বেশ কিছু প্ল্যান আছে। আমি তরুণ যুবকদেরকে খেলার মাঠে আমি আকৃষ্ট করতে চাই, কারণ আমরা জানি যে আমাদের তরুণ যুবকদেরকে আমরা যদি খেলার মাঠে আকৃষ্ট করতে পারি তাহলে তাদেরকে আমরা মাদক এবং অনলাইন জুয়া থেকে আমরা বিরত রাখতে পারবো। আপনারা জানেন যে কুষ্টিয়ায় একটা সুন্দর স্টেডিয়াম আছে, কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু আসলে ওই ধরনের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় না। আমি যেটা মনে করি যে কুষ্টিয়া এলাকার যে ঐতিহ্য আছে, এখানে বেশ কিছু ভালো প্লেয়ার আছে, যেমন বাংলাদেশ ক্রিকেট টিমের অধিনায়ক কুষ্টিয়াতে আছে, এবং তার সাথে আমার ইতিমধ্যে কথা হয়েছে। উনি বলেছেন যে যদি সম্ভব হয় কুষ্টিয়াতে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট উনি করবেন বা উনি আয়োজন করার সক্ষমতা রাখেন। তো আমরা যদি মনে করি যে কুষ্টিয়াতে এই ধরনের একটা ক্রিকেট ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয় তাহলে কুষ্টিয়া থেকে আরও অনেক ভালো প্লেয়ার বের হয়ে আসবে, এবং এই চর্চা যদি আমরা কন্টিনিউ করি তাহলে কুষ্টিয়াতে আমাদের যে ঐতিহ্যগতভাবে ক্রিকেটের যে ভালো খেলোয়াড় আছে সেটা আরও বের হবে। এবং আমরা বয়স ভিত্তিক যদি আমরা কিছু টুর্নামেন্ট এখানে করতে পারি ফুটবল বা ক্রিকেটের, তাহলে আমাদের এই এলাকায় যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা থেকে আমাদের আরও জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের
প্লেয়াররা বের হবে। এবং ক্রিকেট বা ফুটবল আমাদের কিন্তু অনেক পরিচিতি দিয়েছে। আগে কিন্তু শুধু মানুষ বিনোদনের জন্যই খেলাধুলা করতো, কিন্তু ক্রিকেট বা ফুটবল এখন কিন্তু একটা সম্মানজনক পেশা হিসেবেও আমাদের ছেলেরা নিতে পারে। আপনারা দেখেছেন যে ইন্ডিয়াতে যে আইপিএল হয় বা বাংলাদেশে যে বিপিএল হয় অথবা অস্ট্রেলিয়ায় যে বিগ ব্যাশ হয়, এখানে কিন্তু অনেক তরুণ যুবক খুব ভালোভাবে মানে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবিকা তারা এখান থেকে অর্জন করছে। আমরা মনে করি আমাদের তরুণ যুবকদেরকে আমরা যদি খেলার মাঠে টানতে পারি এবং আমরা যদি সে ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, সিস্টেম তৈরি করতে পারি, তাহলে কুষ্টিয়া এলাকায় যথেষ্ট সম্ভাবনাময়ী একটা জায়গা আছে, যথেষ্ট সম্ভাবনা এখান থেকে সৃষ্টি হতে পারে এবং এখান থেকে অনেক ভালো প্লেয়ার ভবিষ্যতে আসবে এবং এর মাধ্যমে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা পরিচিতি পেতে পারি। আপনারা জানেন যে কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা। এটা প্রথমে 4 ওয়ার্ডের একটা শহর ছিল, তারপর 8 ওয়ার্ড, পরে 12 ওয়ার্ড, এখন 21 ওয়ার্ডের একটা পৌরসভা। কিন্তু এখানে নাগরিকদের বা বাচ্চাদের, তরুণদের খেলাধুলার আসলে তেমন কোনো জায়গা নাই বা তেমন কোনো পার্ক নাই। এখানে একটা পার্ক আছে আপনার এই কলকাকলি স্কুলের সামনে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্ক। এই পার্কটা বিগত 17 বছরে অবহেলায় একেবারে মানে জরাজীর্ণ অবস্থায়, এটা কেউ কোনো খোঁজখবর নেয় না। এবং আরেকটা পার্ক নতুন হয়েছে আপনার গড়াই নদীর ধারে, জেলা পরিষদ পার্ক। পার্কটা একটু প্রশস্ত, একটু বড়, কিন্তু সেখানেও কিন্তু উপযুক্ত বিনোদনের ব্যবস্থা নেই। আমরা মনে করি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্ক এবং জেলা পরিষদ পার্ক, এই দুইটা পার্ককে যদি সঠিক পরিকল্পনা নিয়ে যদি উন্নয়ন করা যায় এবং এর পাশাপাশি আরও কিছু এলাকা আছে যেমন ত্রিমোহনী অথবা মজমপুর অথবা এই ঢাকা রোড, এদিকে যদি আরও কয়েকটা পার্ক এভাবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই তরুণদের, যুবকদের এবং বাচ্চাদের খেলাধুলার মতো আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি এবং এর মাধ্যমে তারা নিজেদেরকে ওভাবে গড়ে তুলতে পারবে এবং শহরে মানুষের হাঁটা চলার জন্য, ঘোরাফেরার জন্য নির্মল পরিবেশ সৃষ্টি হতে পারে বলে মনে করি। আপনারা জানেন যে কুষ্টিয়া শহরে একটা খুবই উন্নত মানের একটা শিল্পকলা একাডেমি আছে, কিন্তু এটা প্রপারলি ইউজ হয় না। আমি যেটা বলছিলাম যে আমাদের যে সাংস্কৃতিক যে সংগঠনগুলো আছে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব যারা আছে, আমরা তাদেরকে একটা তালিকাভুক্ত করে তাদের রেগুলার যাতে সাংস্কৃতিক চর্চা হয় সেই ব্যবস্থা করব এবং এর মাধ্যমে কুষ্টিয়ার যে হারানো যে অতীত বা কুষ্টিয়ার যে আমরা যেটা বলি যে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী, এটাকে প্রকৃত অর্থেই যাতে কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানীতে পরিণত হতে পারে এবং দেশে বিদেশে এটা সমাদৃত হতে পারে এবং দেশে বিদেশে কুষ্টিয়ার সংস্কৃতিকে আমরা মাথা উঁচু করে বলতে পারি বা একটা গর্বের জায়গায় নিয়ে যেতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। আপনারা জানেন যে কুষ্টিয়াকে সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এই কুষ্টিয়ায় লালন সাঁইজি, রবীন্দ্রনাথ, বীর মোশাররফ হোসেন, কাঙাল হরিনাথ, এই ধরনের প্রচুর প্রথিতযশা লোকের আনাগোনা একসময় ছিল, যার কারণে কিন্তু কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি যেটা মনে করি এই সাংস্কৃতিক রাজধানী হিসেবে কুষ্টিয়ার যে স্বীকৃতি, এটা কিন্তু শুধুমাত্র খাতা কলমে। আমি যদি এমপি হই বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাই, তাহলে কুষ্টিয়া এলাকার যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে আমি প্রথমেই তাদের একটা তালিকা করব। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে বা যারা এখানে এর সাথে যুক্ত আছে তাদেরকেও আমরা একটা তালিকা করে নিয়মিতভাবে সাংস্কৃতিক চর্চার আমরা ব্যবস্থা করব। এই কুষ্টিয়া এলাকায় বেশ কিছু পরিচিত এবং সর্বজন স্বীকৃত আইটেম আছে, খাবার আইটেম আছে, যেটা তিলে খাজা আমরা বলি এবং কুলফি মালাই, এই দুইটা আইটেম মূলত আছে। এবং এছাড়াও আমরা আরও কিছু খাবার আছে যেগুলো কুষ্টিয়া এলাকায় আমরা তৈরি করি বা আমরা পছন্দ করি, সে সমস্ত খাবার আমরা খুঁজে বের করব এবং এই তিলে খাজা এবং কুলফি মালাইয়ের সাথে সেগুলোকে আমরা ব্র্যান্ডিং করে আমরা সারা বাংলাদেশ তথা পৃথিবীতে আমরা ছড়িয়ে দেব এবং এর মাধ্যমে আমাদের কুষ্টিয়া এলাকার কৃষ্টি, ঐতিহ্য এবং কুষ্টিয়া এলাকার মানুষের যে টেস্ট, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আপনারা জানেন যে কুষ্টিয়ার ভৌগোলিক অবস্থান উত্তর এবং দক্ষিণের মাঝখানে। উত্তর দক্ষিণ বলতে এখানে ধরেন খুলনা, যশোর, ঝিনাইদহ, তারপরে কুষ্টিয়া। আবার উত্তর দিকে কুষ্টিয়ার পরে পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, উত্তরবঙ্গে যেটা বলতে বুঝি। তো এই জন্য কুষ্টিয়ার ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা মনে করি কুষ্টিয়ার এই ভৌগোলিক অবস্থানটাকে ধরে রাখতে হলে বা এটা যদি আমরা প্রপারলি এটার সুযোগটা যদি নিতে চাই, তাহলে কুষ্টিয়ার অবকাঠামোকে উন্নয়ন করতে হবে এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আমি যেটা বলতে চাই, কুষ্টিয়া রাজবাড়ি, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, এই তিনটে রাস্তাকে ন্যূনতম 4 লেন করতে চাই আমরা। কুষ্টিয়া ঝিনাইদহ রাস্তাটা
6 লেন অলরেডি পাস হয়েছে, এটা কাজ চলছে। বাকি যে তিনটা বললাম, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া রাজবাড়ী, এই তিনটে রাস্তাকে আমরা 4 লেন করতে চাই। এবং এছাড়া আপনারা জানেন যে আমাদের কুষ্টিয়ার খাজানগরে একটা শিল্পনগরী আছে, এখানে প্রায় 300-র মতো অটো এবং ম্যানুয়াল রাইস মিল আছে। এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এই রাস্তাটাও আমরা ন্যূনতম 4 লেন করতে চাই, কারণ এখানে শত শত কোটি টাকার ব্যবসা বাণিজ্য হয় এবং প্রচুর চাল এখান থেকে বিভিন্ন জায়গায় এক্সপোর্ট হয়, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন এলাকায়। এই রাস্তাটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই রাস্তাটাই আমরা ইমিডিয়েটলি আমরা 4 লেনে উন্নীত করতে চাই। এর মাধ্যমে আমাদের কুষ্টিয়া এলাকার শিল্প ব্যবসা বাণিজ্য আরও ভালো হবে বলে আমরা মনে করি। আমাদের এই কুষ্টিয়া এলাকা প্রকৃতির আশীর্বাদ পুষ্ট একটা এলাকা। গড়াই নদী কুষ্টিয়া শহরের পাশ দিয়ে প্রবাহিত এবং পদ্মাও কিন্তু কুষ্টিয়ার মাঝখান দিয়ে প্রবাহিত। কুষ্টিয়ার একটা অংশ পদ্মার ওপারেও আছে। এই গড়াই এবং পদ্মা কুষ্টিয়াকে প্রকৃতিগতভাবে আকর্ষণীয় করেছে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষের কাছে। তা আমরা যদি গড়াই এবং এই পদ্মাকে সঠিকভাবে একটা পরিকল্পনার মধ্যে আনি, এবং আমি এর আগেও বলেছি যে আমরা গড়াইয়ের 2 পাশ দিয়ে 3টা ব্রিজকে কানেক্ট করে আমরা যে রাস্তা করার 100 ফিট চড়া রাস্তা করার কথা বলছি, এবং শিলাইদা ঘাটে যে ব্রিজের কথা বলছি পদ্মা নদীতে, এগুলো যদি আমরা করতে পারি, এবং এর আগে আমি যেটা বললাম যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পার্ক এবং জেলা পরিষদ পার্ক, এগুলো যদি আমরা সঠিকভাবে আমরা আধুনিকায়ন করতে পারি, এবং কুষ্টিয়ার রাস্তাঘাট যেটা আমি বলেছি যে আমরা 4 লেন করবো, কুষ্টিয়া রাজবাড়ী, কুষ্টিয়া মেহেরপুর, কুষ্টিয়া চুয়াডাঙ্গা, তাহলে এই কুষ্টিয়া এলাকা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর মধ্যে একটা অন্যতম পর্যটন এলাকা পরিণত হবে। আর ইতিমধ্যে যেটা আমরা বলেছি যে কুষ্টিয়ার আমরা প্রতিটি এলাকাকে, প্রতিটি রাস্তাঘাটকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি এবং সবুজায়নের কাজ করছি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা, সবুজায়ন, এই অবকাঠামো উন্নয়ন, এই নদীর ধারের ব্রিজ এবং নদীর ধারের এই 100 ফিট চড়া রাস্তা এবং পদ্মা নদীতে ব্রিজ, এই সব কিছু মিলিয়ে কুষ্টিয়া এলাকা একটা অন্যতম পর্যটন এলাকায় পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। উন্নয়নে দরকার জাকির হোসেন সরকার, উন্নয়নে দরকার জাকির হোসেন সরকার। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গড়ব দেশ। ধানের শীষে ভোট দিন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল।